3 মাস ধরে বিল পাচ্ছেন না যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে, এবং তারা জমাও দিতে পারছেন না। তারা আসলে প্রণোদনা চাইছেন না, তাদের যে পাওনা যে টাকাটি এবং সেটি আসলে যেন তারা খুব সহজেই পেয়ে যান, তারা তাদের যে শ্রমিকদের বিল পরিশোধ করতে পারেন সেই দাবি তারা জানাচ্ছেন। সরকারিভাবে যতগুলো প্রকল্প চলছে বা এই ধরনের মেগা প্রকল্পগুলোর কথা যদি আমরা বলি, এর বাইরেও অসংখ্য নির্মাণ শ্রমিক আছেন এবং তারাও এখন কিন্তু কর্মহীন অবস্থায় আছেন। সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রণোদনা এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা, ত্রাণের দেওয়ার কথাও বলা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে সময়টি কিন্তু আসলে অনেক গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেই তালিকাটি কিন্তু এখনো প্রস্তুত হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন। সার্বিকভাবে যতদিন ধরে আমরা সাধারণ ছুটি বা লকডাউন যেটি বলি না কেন, সেটি চলছে ততদিন ধরেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে এই যে বিভিন্ন খাতের শ্রমিকরা, বিশেষ করে আপনি যে বিষয়টি উল্লেখ করছিলেন নির্মাণ শ্রমিক, তারা কিন্তু আসলে কর্মহীন হয়ে পড়েছে। প্রথম দিকে বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনার যারা কর্মহীন হয়ে পড়েছেন বা যারা একটু দুস্থ বলি বা যারা একটু নিম্ন আয়ের মানুষ, তাদেরকে সরকারের পক্ষ থেকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছিলেন এবং বলা হয়েছিল যে বাসায় প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেওয়া হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি সরকারের এই আহ্বান বা সরকারের এই কর্মসূচিটা কিন্তু ওইভাবে আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হতে দেখছি না। অনেক অনেক ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় পাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়টি ওইভাবে দেখতে পাচ্ছি না। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো যে হ্যাঁ, নিম্ন একদম গরিব মানুষ বা খুবই মানে অসহায় মানুষদের কাছে হয়তো বিভিন্ন বেসরকারি পর্যায় থেকেও খাদ্য সামগ্রী বলি আর ত্রাণ বলি সেটি হয়তো পাচ্ছে, কিন্তু একটু উপরের দিকে যারা, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত বা এই যে আপনি যেটি বলছিলেন নির্মাণ শ্রমিক বা বিভিন্ন অবস্থায় যারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের কাছে কিন্তু ওইভাবে সাহায্যটা পৌঁছাচ্ছে না। সেই কারণেই এই যে নিম্ন আয়ের মানুষগুলোই আসলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবচেয়ে খারাপ দিন যাপন করছে। অনেক বেসরকারি পর্যায় থেকে অনেক ত্রাণ সামগ্রী বলি বা সাহায্য বলি বা খাদ্য সহায়তা বলি, তারা কিন্তু পাচ্ছে সরকারের এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বা অন্যান্য খাত থেকেও পাচ্ছে, কিন্তু এই যে একটু উপরের দিকের যারা, তারা কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এদের কাছ থেকে বা এদেরকে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রণোদনা প্যাকেজ, অর্থাৎ এখন পর্যন্ত আমরা জানি যে আপনার প্রায় 1 লাখ কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সে সমস্ত প্রণোদনা প্যাকেজের কিছু কিছু অর্থ ছাড়ও হয়েছে, কিন্তু এই যে নির্মাণ শ্রমিক বা অন্যান্য শ্রমিক, এদের দিকে আসলে তাকানো উচিত এবং এরা যেন এই যে সমস্ত প্রণোদনা প্যাকেজ আছে সেই সমস্ত প্রণোদনা প্যাকেজের আওতায় যেন সাহায্যটা পান, দ্রুতই তারা চলে আসেন, সেই ব্যবস্থাটি আসলে অনেক বেশি জরুরি। আপনি সঙ্গেই থাকবেন, আমাদের সাথে আরো দুজন অতিথি যুক্ত হয়েছেন, তাদেরকে একটু যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, তিনি প্রকল্প পরিচালক এলজিআরডি। একই সাথে যুক্ত আছেন অধ্যাপক ইলিয়াস হোসেন, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। শুভ সকাল। শুরুতে ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, আপনার কাছে জানতে চাই, আমরা আমাদের সহকর্মী শফিক আহমেদের প্রতিবেদনে দেখছিলাম যে সেই সাথে যে আমরা জানি যে করোনা অনিশ্চয়তার কবলে কিন্তু দেশের বড় 10টি প্রকল্প এবং বেশ কিছু মেগা প্রকল্প বলি, মেট্রো রেল বলি, সেই সাথে পদ্মা সেতুর কাজ বলি, বেশ কিছু প্রকল্পে কিন্তু এর প্রভাব পড়েছে। অনেক প্রকল্পের কাজ যেমন অনেক ধীর গতিতে চলে গেছে, অনেক প্রকল্প কিন্তু বন্ধ আছে। তো সেই জায়গা থেকে 3 মাস ধরে বিল পাচ্ছেন না ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এবং তারা জমাও দিতে পারছেন না, সেটি কেন হচ্ছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একজন প্রকল্প পরিচালক হিসাবে বলছি না, আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এই 30 বছর যাবৎ এই পেশাজীবী ইঞ্জিনিয়ারদের সাথে আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছি। আপনারা জানেন যে আমাদের যে নির্মাণ শ্রমিক, আমাদের যে মেগা প্রকল্প, বিশেষ করে এই যে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর 100 জন্মবার্ষিকীতে আমাদের যে এখন উন্নয়নের যে মহাসমুদ্রে আছি,
শুধু 10টি মেগা প্রকল্প না, আপনারা জানেন যে পুরো বাজেটের 26% এবং 1,64,000 কোটি টাকার এই বাজেটে সম্পূর্ণটা হলো এই নির্মাণ শ্রমিক বেসড। এবং আজকে আমরা গার্মেন্টস কর্মীদের কথা বলছি, তাদের থেকে দ্বিগুণ হলো নির্মাণ শ্রমিক। তাদের নেচার অফ জব আর গার্মেন্টস শ্রমিকদের নেচার অফ জব কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারা এই নির্মাণ শ্রমিকরা ফ্লোটিং, তারা মানবতরভাবে জীবনযাপন করে, তারা বিভিন্ন স্থানে আজকে এই জায়গায় কালকে অমুক জায়গায় তারা ঠিকাদারের আওতায় কাজ করে। সবচেয়ে ভানারেবল কন্ডিশনে আছে এই কোভিড-19 এবং এই করোনা মহামারীতে তাদেরই দ্বারা সংক্রামক হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। আর আপনি যে কথা বললেন যে তারা এই বিল পাচ্ছেন না কেন, আপনারা জানেন যে আমাদের এই ধরনের বৈশ্বিক মহামারী জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, আজকে মে মাস। আমাদের লকডাউন বিভিন্ন কার্যক্রমে এই পেশাজীবীদেরকে সম্পৃক্ত করা হয় নাই, যে জন্য আজকে প্রকৌশলীদের যদি সম্পৃক্ত করা হতো তাহলে 85 লক্ষ যে নির্মাণ শ্রমিক তারা কে কোথায় কিভাবে কাজ করছে, তারা কোথায় কিভাবে তাদের বাড়িতে যাচ্ছে, তাদের কোন এলাকা, তাহলে সরকারের কাছে একটি ভালো ডাটা, একটা পরিবেশ এবং ভালো একটি তথ্য পেত। সেই তথ্য থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং হচ্ছি। এবং এই যে হঠাৎ করে 3 মাস ধরে বিল পাচ্ছে না, আজকে একটি প্রজ্ঞাপন দ্বারা লকডাউন করা হলো, বলা হলো যে আজকে রাতে শ্রমিকরা চলে যাবে, আজকে রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আজকে রাতে আগামীকাল থেকে অফিস বন্ধ। তাহলে এই যে সমন্বয়হীনতার জন্য এই বিষয়টা দায়ী। জি, কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে আমরা যদি সরকারি বিভিন্ন যে প্রকল্পগুলো চলছে সেগুলোর বাইরেও যদি যাই, অন্যান্য বেসরকারিভাবেও নানান ধরনের কিন্তু নির্মাণ কাজ চলতেই থাকে এবং সেখানেও অসংখ্য নির্মাণ শ্রমিক আছেন এবং ইমারত নির্মাণ শ্রমিকের যতগুলো সংগঠন আছে প্রায় 300-র মতো তাদের ইউনিয়ন রয়েছে এবং তার মধ্যে সেই নিবন্ধিত শ্রমিকের সংখ্যাই আছে প্রায় 35 লাখ, যদি ভুল বলে না থাকি। তাহলে হচ্ছে এত সংখ্যক শ্রমিক এবং তাদেরকে আসলে বলা হচ্ছে যে যারা এই মুহূর্তে যারা কাজ নেই, হারিয়েছেন, তারা তো আসলে দৈনন্দিন আয়ের উপরে নির্ভর করেন। তো তাদের তো একটি তালিকা তৈরি করার কথা এবং সেই তালিকা করে তাদের কাছে প্রণোদনা, আর্থিক সহায়তা সেটি পৌঁছে দেওয়ার কথা। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও দেখেছি যে সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আসলে ঘোষণাটি কিন্তু সেই এপ্রিলে চলে আসলেও আমরা এখন পর্যন্ত তালিকা চূড়ান্তের কাজটিও কিন্তু দেখিনি। কিন্তু সময় তো আসলে গড়াচ্ছে এবং তাদের কাজ বন্ধ আছে, তাদের সংকটের জায়গাটাও তো আসলে অনেক বেশি দীর্ঘায়িত হচ্ছে। তালিকা তৈরিতে কেন এত দেরি হচ্ছে? কেন সেটা আসলে, আপনি সমন্বয়হীনতার কথা বলছিলেন, যে কেন সেটি আসলে খুবই সমন্বয় এনে সেটি খুব দ্রুততার সাথে, কারণ যাদের সাহায্যটা সবার আগে প্রয়োজন তাদের কাছে কেন সাহায্যটা পৌঁছানো যাচ্ছে না? আমি আপনাকে আবারও আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, আপনি দেখবেন নির্মাণ শ্রমিক যারা আছেন তারা কিন্তু একটা পরিবারের প্রধান আয়ের উৎস এবং তারা কঠোর পরিশ্রম করে। একজন নির্মাণ শ্রমিক এরকমও সময় আছে যে সে কন্টিনিউ 36 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে বাধ্য হয়। আমরা এখনও ইকুইপমেন্টের উপর নির্ভরশীল, কনস্ট্রাকশন কাজের পরিমাণ খুবই কম এবং বিশেষ করে মেগা প্রজেক্ট ছাড়া বাকি কাজগুলি শ্রমভিত্তিক। ফলশ্রুতিতে দেখা যায় একটি ডিস্ট্রিক্টে 1000 কোটি টাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, একটা কমিটি তো একজন ইঞ্জিনিয়ার নাই। একজন প্রকৌশলী যদি থাকতো তাহলে তার উপরে দায়িত্ব বর্তাইতো। আমি লোকাল গভর্নমেন্টের একটি কথা বলি, আপনি জেনে অবাক হবেন যে আমাদের মাঠ পর্যায়ে 1000 মহিলা আছে যারা এই রাস্তা রক্ষণাবেক্ষণ করে এবং এটা কন্টিনিউয়াস করে। হয়তো আমাদের এই লোকাল গভর্নমেন্টের মাননীয় মন্ত্রী, ওনার উদ্যোগে হয়তো তাদেরকে ইমার্জেন্সি মিট আপ করা হয়েছে, কিন্তু এটা তো শুধু তার উদ্যোগে আংশিক। আজকে যদি একটি কমিটির মাধ্যমে, যদি আজকে ডিসি সাহেবের আন্ডারে যে কমিটি আছে ওখানে যদি প্রকৌশলীরা থাকতো তাহলে তাদের কাছে একটি দায়িত্ব আসতো। আজকে মহানগরীতে যদি কমিটি আসতো তাহলে মহানগরীর দায়িত্ব থাকতো। আপনারা জিনিস খেয়াল করে দেখেন যে জাতীয় যে একটা দুর্যোগ কমিটিতে হয়েছে সেখানে কোনো ইঞ্জিনিয়ার আছেন? কেউই নেই। অথচ 85 লক্ষ শ্রমিক এই প্রকৌশলীরা চালিয়ে থাকেন। একমাত্র প্রকৌশল শাস্ত্রেই এই শ্রমিকদের আপনি দেখবেন যে তাদের কিভাবে চালাতে হবে, তাদের সাইকোলজি, তাদের অর্থনীতি সব কিছু কিন্তু ইঞ্জিনিয়ারিং হ্যান্ডেল করে থাকে। এই তাদের অংশগ্রহণের এই সমন্বয়হীনতা না থাকাতে তাদের যদি নিয়ে কমিটি করা হতো তাহলে তাদের উপর দায়িত্ব দেওয়া হলে তারা একটা চমৎকার ডাটাবেস গভর্নমেন্টকে দিত। আপনি দেখবেন নির্মাণ শ্রমিকরা এলাকায় থাকেন না, তাদের যে জন্মস্থান তারা ওখানে থাকেন না। ফলশ্রুতিতে সরকারের নানা ধরনের প্রণোদনার থেকে
তারা বঞ্চিত হচ্ছেন। কেউ 10 টাকা কেজি চাল, কেউ কার্ড, এগুলি কিন্তু তারা পাচ্ছেন না। আবার দেখবেন গার্মেন্টস শ্রমিকরা একটা নির্দিষ্ট বেষ্টনীতে কাজ করেন এবং একটা নির্দিষ্ট বেষ্টনীতে থাকেন। আর নির্মাণ শ্রমিকরা টেকটাপ থেকে তেঁতুলিয়া, চর বলেন, হাওর বলেন, বিল বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা এই মানবতরভাবে জীবনযাপন করে। তাই আমি মনে করি এই আগামীতে যে কোভিড-19 যে সংক্রামক বাংলাদেশে হচ্ছে, যদি তাদের দিকে না তাকানো হয়, প্রকৌশলী দিকে সম্পৃক্ত করা না হয়, তাহলে কিন্তু মহামারী একটি আকার ধারণ করবে। এবং এই সংকট বাড়তে থাকবে, যেটি আপনি বলছিলেন। আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে অধ্যাপক ইলিয়াস হোসেন যুক্ত আছেন, অর্থনীতিবিদ। তার কাছ থেকে একটু মন্তব্য জেনে নিতে চাই। অধ্যাপক ইলিয়াস হোসেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের এই আলোচনা, এবং যেটি আমরা দেখলাম যে বলা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে নানান ধরনের যে ধরনের পরিকল্পনাগুলো করা হয়, সেখানে আসলে প্রকৌশলীদের রাখা হয় না, সেটি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বলছিলেন। আমরা যদি দেখি যে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে, যে যে জায়গাগুলোতে প্রয়োজন সেই জায়গাগুলোতে আসলে অর্থ সহায়তা, ত্রাণ সহায়তা সেগুলো পৌঁছে দেওয়ার কথা, এবং সেই বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমরা এখন দেখছি জীবিকার প্রয়োজনের কারণে আসলে জীবন এবং জীবিকা, এই দুটি প্রশ্ন আমাদের সামনে কিন্তু অনেকবার এসেছে যে আসলে কোনটি আগে। কিন্তু জীবিকার প্রয়োজনে কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে অনেক কিছুই খুলে দেওয়া হচ্ছে, অনেক জায়গাতেই লকডাউনটি শিথিল করা হচ্ছে। সেই জায়গা থেকে জানতে চাই, যখন আমরা আসলে জীবিকাকে গুরুত্ব দিচ্ছি এবং জীবনকেও গুরুত্ব দিচ্ছি, এই যে নির্মাণ শ্রমিকরা, এদের তো আসলে এরা সমাজের যে স্তরে বাস করেন বা তাদের যে আর্থিক যে সক্ষমতার জায়গাটি যদি আমরা চিন্তা করি, সেই জায়গা থেকে তো তাদের কাছে সাহায্য সবার আগে পৌঁছে দেওয়া উচিত। কারণ একটা দীর্ঘ সময় তাদের পক্ষে কাজ ছাড়া চলা সম্ভব না, সেটি আমরা সবাই জানি। আপনার কাছে কি মনে হয়, আমরা কি শুরু থেকেই আমরা অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু শুরু থেকেই কি একদমই পরিকল্পনার বাইরে গিয়ে, পরিকল্পনার অভাব আমাদের মধ্যে, তার বাইরে গিয়ে আমরা শুধু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি? না, ধন্যবাদ আমাকে আলোচনায় যুক্ত করার জন্য। বাংলাদেশের যে কনস্ট্রাকশন সেক্টর, এটা একটা বিকাশমান এবং সম্ভাবনাময় একটা খাত। এই খাতে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে এটি একটি লেবার ইন্টেন্সিভ একটি সেক্টর, এবং এখানে যারা নিয়োজিত আছেন তাদের 90% হচ্ছে শ্রমিক, যারা দিন আনে দিন খায়, দৈনিক মজুরি ভিত্তিতে এরা কাজ করে। তো বাংলাদেশের এই কনস্ট্রাকশন সেক্টরের উপর এডিবি একটা হিসাব করেছে, প্রাক্কলন করেছে। তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় 35 লক্ষ মানুষ কনস্ট্রাকশন কাজের সঙ্গে জড়িত, তাদের 90% হচ্ছে শ্রমিক। তো এরা, আমরা যদি লকডাউনের হিসাব ধরি, 2 মাসের হিসাব ধরি, তাহলে 2 মাস ধরে এরা বিভিন্ন জায়গায় আছে। এই শ্রমিকদের বৈশিষ্ট্যটা একটু অন্যরকম, যেটা হচ্ছে যে এরা এদের একটা অংশ হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শহর অঞ্চলে এসে কনস্ট্রাকশন সেক্টরে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে। আর কিছু আছে যারা শহরের পেরিফেরিতে থাকে, তারা সাইকেল নিয়ে বা লোকাল পরিবহনে করে এসে কাজ করে দৈনিক মজুরি পায়। এই মানুষগুলো গত 2 মাসে প্রায় 25 থেকে 40 হাজার টাকা করে তারা যদি কাজ করতো, তাহলে 25 থেকে 40 হাজার টাকা করে প্রত্যেকটা পরিবার পেত। এই আয় থেকে তারা বঞ্চিত হয়েছে। ফলে স্বভাবতই এই পরিবারগুলো মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। হয়তো কাজ না থাকলে 5-7 দিন চলা যায়, কিন্তু তারপর তো আর চলা যায় না। আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটুক জেনেছি, তাতে দেখা যাচ্ছে যে এই শ্রমিকগুলো লোকালি খুব একটা সাহায্য সহযোগিতা তেমন একটি পায়নি। হয়তো 2-একবার পেয়েছে, অনেকে লিস্টেড হয়নি, অনেকে যা পেয়েছে হয়তো দেখা যাচ্ছে যে 500 টাকার, অর্থাৎ একজন শ্রমিকের একদিনের মজুরির সমান অর্থের সমান একটা সাহায্য পেয়েছে। এভাবে তো 2 মাস বা 1.5 মাস তো চলে না একটা পুরো পরিবার। সুতরাং এই আমরা যদি বলি এটা একটা বিকাশমান খাত, এই খাতের গ্রোথ রেট 10%-এরও বেশি। 18 সালে এই খাতের ডবল ডিজিট গ্রোথ হয়েছে। সেই অনুসারে কিন্তু নির্মাণ শ্রমিকরা আমাদের সরকারি প্রণোদনার যে ন্যায্য অংশ সেটি কিন্তু পাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে যে এদেরকে সঠিকভাবে লিস্টেড করা মুশকিল। এরা বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মের আন্ডারে কাজ করে, অনেক সময় প্রাইভেট সেক্টরে যে কনস্ট্রাকশন কাজগুলো হয় চুক্তি ভিত্তিতে কাজ করে। এদের বাড়ি কোথায়, কে কোথায় থাকে, এটি হয়তো ওইভাবে কেউ জানে না। তবে এদেরকে
আওতার মধ্যে নিয়ে আসা সম্ভব, কারণ কনস্ট্রাকশন সেক্টর গুলো বেশিরভাগই শহর ভিত্তিক, সুতরাং এদের একটা লিস্ট করা সম্ভব এবং এদেরকে ইমিডিয়েটলি, এরা যে মানবেতর জীবনযাপন করছে, এই মানুষগুলো দরিদ্র সীমার একটু উপরে ছিল, হয়তো কোনোভাবে সংসার চালিয়ে যেত, তারা কিন্তু দরিদ্র সীমার নিচে সবাই পড়ে গেছে। সুতরাং তাদেরকে আমাদের সাহায্যের ব্যবস্থা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা প্রণোদনা প্যাকেজ যেগুলো করছি, আমরা যেন শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদেরকে হাইলাইট করে বেশি করছি, কিন্তু কনস্ট্রাকশন সেক্টর কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আভ্যন্তরীণ চাহিদার যে স্টেবিলিটি, এটা কিন্তু কনস্ট্রাকশন সেক্টর এটাকে মেনটেন করে। অর্থাৎ যদি কনস্ট্রাকশন সেক্টরে ঠিক মতো না চলে, এর সঙ্গে যে নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই ইন্ডাস্ট্রি গুলো যদি ঠিক মতো না চলে, তাহলে আভ্যন্তরীণ চাহিদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই। এবং আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এরই মধ্যে মহিউদ্দিন আহমেদ, তিনি মেসার্স মহিউদ্দিন কনস্ট্রাকশনের পরিচালক। মহিউদ্দিন আহমেদ, শুভ সকাল। আমরা নির্মাণ শ্রমিকদের নিয়ে কথা বলছি। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, নির্মাণ শ্রমিকরা, আমরা বলছি যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদে আমরা দেখেছি যে আসলে শতকরা 90% নির্মাণ শ্রমিকই হচ্ছে কোনো ধরনের আর্থিক সহায়তা পায়নি। সেই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখন তাদের আসলে এই খবরটি, এই যে আর্থিক সহায়তা তারা পাননি, সেটি আসলে কি কারণে, মানে কি কারণে তাদেরকে, আমরা তো জানি আর্থিক সহায়তা তাদের পাওয়ার কথা ছিল, তাদের তালিকা হয়ে তাদের কাছে প্রণোদনার অর্থ পৌঁছানোর কথা ছিল। দেখুন, সর্বপ্রথম আমাদের বাংলাদেশের যে নির্মাণ শ্রমিকের যে লিস্ট করা হয়েছে, সেটা সব ডিস্ট্রিক্টই আছে আমার জানা মতে, কিন্তু দেখা যায় যে আমাদের পটুয়াখালীর নির্মাণ শ্রমিক কাজ করতেছে বাংলাদেশের নারায়ণগঞ্জে অথবা ঢাকার কোন স্থানে। সেখানে দেখা যায় যে মানুষ যারা পলিটিক্যাল কনসার্ন, যেমন ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, পৌর মেয়র, যাদের মাধ্যমে এই যে আমাদের যে সাহায্যটা দেওয়া হচ্ছে, সেই সাহায্যটা তারা ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে, যে যারা আমাদের ভোটার তাদেরকে দেব, অন্যকে দেব না। আসলে লিস্ট একটা মোটামুটি লিস্ট, একদম পরিপক্ক লিস্ট না, এটা লিস্ট একটা করা আছে। এবং আমি পটুয়াখালীতে, যেহেতু আমি পটুয়াখালী চেম্বারের প্রেসিডেন্ট এবং পৌর মেয়র, আমার পটুয়াখালী নির্মাণ শ্রমিকদের লিস্ট আছে এবং ভোটার আইডি কার্ড সহ তাদের ফর্ম ফিল আপ করে আনা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পটুয়াখালীতে মানে প্রায় 906 জন লোককে আমরা ওএমএসের 10 টাকা চার্জ দিতে পেরেছি, এবং তার ভিতরে নির্মাণ শ্রমিকরা আছে, রিক্সা শ্রমিকরা আছে, সব ধরনের শ্রমিকরাই এই ভিত্তি ইনক্লুড করা আছে। কিন্তু এই শ্রমিককেই দেখা যাচ্ছে যে অনেক শ্রমিক ঢাকাতে কাজ করে, তারা কিন্তু এই সাহায্যটা পাচ্ছে না। তারা ঢাকা থেকে ফোন করতেছে, স্যার ভাই, যে আমি আসলে পাচ্ছি না কিছু, আপনি এখানে একটু ওয়ার্ড মেম্বারকে বলে দেন, এখানে সাহায্য যারা করে তাদেরকে বলে দেন। আসলে সমস্যাটা ওই বিভিন্ন জায়গায় থাকার ফলে তারা ভোটার পটুয়াখালীর, কিন্তু থাকতেছে ঢাকা, নারায়ণগঞ্জে, সেই জন্য তারা সাহায্য বঞ্চিত হচ্ছে। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানবো, আসলে তারা এই যে সাহায্য বঞ্চিত হচ্ছে অন্যান্য জায়গা, আপনি বলছিলেন যে ঢাকায় গিয়ে কাজ করে, কিন্তু সেই বিষয়টি, সেটি জেনে, আমরা তো জানি যে নির্মাণ শ্রমিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করে, তো সেটি জেনে সেই জায়গাটিতে কেন কাজ করা হচ্ছে না? জি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারা ঢাকা কাজ করতেছে। সেক্ষেত্রে যারা কনস্ট্রাকশন ফার্মের মালিক, বাংলাদেশে যে আমাদের মামুন সাহেব বললো যে প্রায় 60 লাখ আমাদের নির্মাণ প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যোগাযোগটা আসলে করলে ভালো হয়, যে তাদের প্রতিষ্ঠানে বর্তমান কারা কর্মরত আছে এবং কারা বেকার অবস্থায় বসে আছে, তাদের মাধ্যমে যদি প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই নির্মাণ শ্রমিকরা একদম মানে সাহায্যটা পেতে পারে তা দ্রুত। জি, অবশ্যই। আরেকটি প্রসঙ্গে জানবার আছে, আমরা আমাদের সহকর্মী শফিক আহমেদের প্রতিবেদনে দেখছিলাম যে 3 মাস ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, তারা 3 মাস ধরে কোনো ধরনের যে বিলগুলো তারা আগে জমা দিয়েছেন সেগুলোর টাকা তারা পাচ্ছেন না, এবং নতুন করে তারা জমা দিতেও পারছেন না। এই জটিলতাটি কেন হয়েছে সেটি একটু জানতে চাই। আসলে এটা নির্ধারণ করে গভর্নমেন্ট একটা পলিসির মাধ্যমে। গভর্নমেন্ট হঠাৎ করে একটা অধ্যাদেশ দিল যে কোনো ধরনের পেমেন্ট হবে না, আবার সেটাই দেখা যাচ্ছে 10-12 দিন পরে সেটাই দিয়ে দিল যে এখন সব
পেমেন্ট দেওয়া হবে। এই যে একটা দ্বৈততা, মানে এই দ্বৈততার কারণে আমরা যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছি তারা একটু বেপাকে পড়তেছি। তারা যদি একটা সিদ্ধান্ত খুব নেয় যেটা একটু চিন্তা ভাবনা করে, তাহলে এই দ্বৈততা থাকবে না। কারণ এক একটা অর্ডার, মানে আমাদের দেশে ধর একটা অর্ডার প্রদান করলো যে যে বন্ধ থাকবে, তখন কিছু কর্মকর্তারা ওই সবাই ক্রাইসিস দেখিয়ে কিন্তু আয়ের কিছু উৎস বের করে, যে একটা ক্রাইসিস আছে সেখানে একটা আয়ের উৎস তার বানিয়ে নেয়। তাই আমি বলবো যে গভর্নমেন্ট আর একটু চিন্তা ভাবনা করে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু সময় নিয়ে যদি ডিসিশনটা দেয়, সেটা সুন্দর ডিসিশন হবে। জি, অনেক ধন্যবাদ। আমি অধ্যাপক ইলিয়াস হোসেনের কাছে একটু আসতে চাই আবার। অধ্যাপক ইলিয়াস হোসেন, আমরা জানি যে অর্থনীতির চাকা আমাদের সচল রাখতেই হবে এবং আমরা এরই মধ্যে দেখেছি রপ্তানি অনেক কমেছে, আমাদের রপ্তানি আয় সেটি আসলে রেমিটেন্সের চাইতেও কমে গেছে, সে খবরও আমরা পেয়েছি। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, আমাদের তো আসলে মানুষকেও বাঁচাতে হবে এবং যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন তাদের সাহায্যটা তো অবশ্যই আগে পৌঁছানো দরকার। এই সব কিছু সমন্বয় করে কিভাবে আগানো উচিত সে বিষয়ে যদি একটু বলতেন। দেওয়া হয়েছে এবং রপ্তানি সেক্টরের শ্রমিকরা কিন্তু পেরোল ভুক্ত আর কি, তারা মাসিক বেতন পায় এবং সরকার একটা ব্যবস্থাও তাদের করেছে 5,000 কোটি টাকার 5 বিলিয়ন কোটি টাকার একটা প্যাকেজ তাদের জন্য ঘোষণা করা হয়েছে এবং যে সমিতি, মালিক সমিতিকে বলা হয়েছে তাদেরকে কাজ না করলেও বেতন দেওয়ার জন্য। সুতরাং তাদের একটা প্রোটেকশনের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশের যে মাইক্রো স্মল আনঅর্গানাইজ সেক্টরের যে অসংখ্য শ্রমিক আছে তাদের ব্যাপারে কিন্তু সরকারের বরাদ্দ খুবই কম এবং এটি সমন্বিত ভাবে নয়। মাত্র 631 কোটি টাকার একটা সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। সেটা কিভাবে দেওয়া হবে সেটি কিন্তু এখনো নির্ধারণ করা হয়নি। যেমন আমাদের একটা বড় সেক্টর হচ্ছে কনস্ট্রাকশনের শ্রমিকরা আছে, তারপরে হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করে তারা আছে, এডুকেশন সেক্টরে আছে, তারপরে হোলসেল রিটেল ব্যবসা সেক্টরে আছে। এক্ষেত্রে আমাদের প্রায় প্রচুর পরিমাণে শ্রমিক আছে যারা ডেইলি ভিত্তিতে বা সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কাজ করে, তাদের ক্ষেত্রে প্রণোদনা খুবই কম। এক্সপোর্ট সেক্টরটাকে আমরা যত রেডিমেড গার্মেন্টস সেক্টরে যত আমরা সাপোর্টটা দিচ্ছি সেই অনুসারে আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা বেনিফিটটা কিন্তু পেতে অনেক দেরি হবে। কারণ আমরা রেডি হলেও, উৎপাদনে রেডি হলেও কিন্তু আমাদের মানে যারা পণ্য আমাদের আমদানি করে তাদের আমদানির উপর নির্ভর করছে। আমরা এখন ইউরোপে মালামাল পাঠাতে পারছি না। এবার এ মাসে মাত্র 52 বিলিয়ন ডলারের আমরা পণ্য রপ্তানি করতে পেরেছি, যেখানে মাসে 400 কোটি ডলারের রপ্তানি করার কথা। সুতরাং সেখান থেকে বেনিফিটটা আমরা ধীরে ধীরে পাবো, কিন্তু আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিটাকে সচল রাখতে হবে। আভ্যন্তরীণ অর্থনীতিকে সচল রাখতে হলে অবশ্যই সেই দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ইলিয়াস হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এবং মহিউদ্দিন আহমেদ, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফার্মাসি BDNews24.com এর প্রধান প্রতিবেদক, কথা বলছি তার সাথে। আব্দুর রহিম ফার্মাসি, বিরতির আগে আমরা আসলে নির্মাণ শ্রমিকদের তারা কেমন আছেন, তাদের সহায়তা আসলে কেন এখনো পৌঁছানো যাচ্ছে না, কি অবস্থায় খাতের, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। এই পর্যায়ে একটু দৈনিক প্রথম আলোর প্রথম পাতার একদম নিচের অংশে একটি খবরের দিকে নজর দিতে চাই। সেটি হচ্ছে কর্মীদের তাড়াতে মরিয়া মধ্যপ্রাচ্য এবং সেখানে অভিবাসীদের বিষয়ে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের 8টি দেশ কিন্তু সরকারকে চাপ দিয়ে যাচ্ছে গত মাস থেকে এবং আমাদের দেশে যত অভিবাসী কর্মীরা রয়েছেন তার 80% হচ্ছেন এসব দেশে কাজ করে থাকেন এবং 5 থেকে 7 লাখ কর্মী কিন্তু ফিরে আসার একটি আশঙ্কা করা হচ্ছে। এবং আমরা যে খবরটিও দেখেছি গত 2 সপ্তাহে কিন্তু 3,000-এর উপর কর্মী তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন। তো আগামী কয়েক সপ্তাহ 29,000 ফিরে আসার কথা রয়েছে। একটা অনেক বড় সংকটের মধ্যে তো আমরা আসলে পড়তে যাচ্ছি। করোনা পরিস্থিতিটি হয়তো বা কাটিয়ে উঠবার পরও অর্থনীতির নানান ধরনের সংকটের কথা আমরা বলছি, এর বাইরে এই প্রবাসী শ্রমিকদের নিয়েও তো আমরা একটু বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছি। আপনি ঠিকই বলছিলেন এবং এই আতঙ্কটা আসলে আমাদের বাংলাদেশের সরকারের পর্যায়ে আলোচনা হচ্ছে, প্রতি মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, আপনি যে মধ্যপ্রাচ্যের যে কথাটি বলছিলেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতি কিন্তু পুরোপুরি মানে তেল নির্ভর।
আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে বর্তমানের এই কোভিড-19 এর কারণে নানান সমস্যার কারণে কিন্তু জ্বালানি তেলের দাম আপনার একেবারে নিম্ন তলানিতে নেমে এসেছে, যেটি আমরা বলি। এখন দেখা যাচ্ছে যে $20-এরও নিচে, আপনার কোথাও কোথাও $15 মতো হয়েছে। এখন যে সমস্ত দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণে ভবিষ্যতে ওই সমস্ত দেশের অর্থনীতিও কিন্তু বড় ধরনের সংকটে পড়বে। এবং প্রথমত শুধু দেখতে হবে যে ওই দেশের আপনার যে সমস্ত অর্থনীতি পরিচালিত হচ্ছে তারা তাদের নিজস্ব অর্থনীতিটাকেই কিন্তু বিবেচনা করবে, কিভাবে সংকট মোকাবেলা করবে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে তারা যখন দেখবে যে তারা নিজেরাই চলতে পারছে না, তখন কিন্তু তাদের অবশ্যই বা তারা কিন্তু তাকাবে অন্যান্য দেশ থেকে যে সমস্ত প্রবাসী ওই দেশে অবস্থান করছেন তাদের দিকে। সেই কারণেই, সঙ্গত কারণেই কিন্তু তারা ওই দেশের তাদের যে সমস্ত লোক বাইরের দেশগুলো থেকে অবস্থান করছেন তাদেরকে না রাখার বিষয়টি বিবেচনা করবে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই কোভিড-19 এর কারণে আমাদের যে প্রবাসী ভাইরা যে সমস্ত রেমিটেন্স পাঠান, সেটাই কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে আমি তথ্য দিতে পারি, সেটাতে গত এপ্রিল মাসে আমরা দেখতে পেয়েছি যে রেমিটেন্স এসছে $108 কোটি মতো, এবং এইটা আসলে অন্যান্য মাসের তুলনায় বেশ কম। যদিও এই রেমিটেন্সের এই $108 কোটি রেমিটেন্স আমরা লক্ষ্য করেছি এপ্রিল মাসের আপনার রপ্তানি আয়ের চেয়ে প্রায় দ্বিগুণ। কিন্তু পরিস্থিতি দাঁড়িয়েছে এখনো কিছু কিছু রেমিটেন্স আসছে। যে সমস্ত শ্রমিক ভাইরা আমাদের ওখানে বিভিন্ন দেশে অবস্থান করছেন, কাজ করেন, তারা হয়তো আগের উপার্জনের টাকা যেগুলো কিছুটা জমিয়ে রেখেছেন সেই টাকা থেকে কিছু পরিবার পরিজনের কাছে পাঠাচ্ছেন, এবং দেখা গেছে যার কাছে টাকা আছে সে হয়তো অন্য কাউকে ধার দিয়ে হলেও টাকাটা পাঠাচ্ছেন। এখন হয়তো এই পরিস্থিতির দাঁড়িয়েও কিছু রেমিটেন্স আসছে, কিন্তু ভবিষ্যতে যে পরিস্থিতি কেমন দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু আমরা বড় ধরনের একটা উদ্বেগের মধ্যে আছি। সেই কারণেই এখন শুধুমাত্র যে সমস্ত দেশে আমাদের প্রবাসী ভাইরা অবস্থান করছেন সেই সমস্ত দেশের সরকারকেও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আমরা যদি দেখি যে এই ধারাবাহিকতা থেকে যদি বিপুল সংখ্যক প্রবাসী ভাইরা আমাদের বাংলাদেশে আবার ফেরত আসেন, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে এক ধরনের বড় ধরনের নতুন করে একটি সংকট দেখা দেবে। আপনারা জানেন যে প্রায় 1 কোটি লোকের মতো লোক বিভিন্ন দেশে অবস্থান করছেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমান কোভিড-19 সেটি আমাদের জন্য অনেক বড় একটি সংকট নিয়ে আসবে, যেমনটি আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ আব্দুর রহিম হারমাসি আমাদের সাথে যুক্ত হবার জন্য।